ভিলেন ক্যান বি লাভার পর্ব 14 লিখেছেন মিথু বুড়ি। আচমকা এক অজানা স্রোত যেন শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোরার সাথে সাথেই শক্তিশালী এক হাত এসে গলায় চেপে ধরল। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে উঠল, গলার চারপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল। অদৃশ্য শিকলে বাঁধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালে এলিজাবেথের সমস্ত শরীর শিউরে উঠল। বুকের ভেতর ঘূর্ণিঝড় অনুভূত হলো। ধীরে ধীরে হৃদয় স্পন্দন বেড়ে যায়, ঘাম হতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত অগ্নিগিরির অগ্নুতপাত হচ্ছে, যা এলিজাবেথের বুকের ভেতর ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করছে রিচার্ডের অবয়ব। ক্ষুধার্ত হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। ইউ শুড নট হ্যাভ লেট হিম টাচ ইউ, রাইট রেড? ইউ নো ওয়াই? বিকজ নো ওয়ান টাচড হোয়াট বিলংস টু মি। রিচার্ডের শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে, ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে, শরীরে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত এক চুল পরিমাণ সরাতে পারে না। যখন চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে থাকে, তখন মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ। ছটফট করতে করতে দুর্বল চিত্তে অস্পষ্ট স্বরে আওড়ায়, না, স্পর্শ করেনি আমাকে। ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে তৎক্ষণাৎ। অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিয়ে গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের লেলিহান দাও দাও করে জ্বলছিল। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকালো নিচে বসে গলা ধরে কাশতে থাকে এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন এলিজাবেথ। গলার পাশটায় টনটনে ব্যথা করছে, ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনো কেউ শক্ত হাতে চেপে ধরে রেখেছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। ঘৃণায় বিষিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ সিংকে দৌড়ে ওঠে দরজার অভিমুখী হয়ে দৌড়ে পালাতে চাইলে রিচার্ড খপ করে পেছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে। এক ঝটকায় টান দিয়ে পেছনে এনে দেয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে, একটা অবহেলিত বস্তুর মতো। দেয়ালে মাথা ঠুকে এলিজাবেথের আটকে ওঠে, আহ বলে আবারও নিচে পড়ে যায়। দেয়ালের সাথে লেপ্টে নিচে পড়ার কারণে দেয়ালে তাজা উষ্ণ রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয়ে একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব, ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মানে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সহসায় চেঁচালো, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ রিচার্ডের অট্টহাসিতে গা ছমছমে ঘুমাট পরিবেশ যাত্রাপালার স্টেজে পরিণত হল। ওয়াশরুমের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চেঁচাও, গো অ্যাহেড। চেঁচাতে চাইল এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়তা দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুব। ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে। সে চায় সুখে সাগরে পা ডুবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে। হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেল, এতক্ষণে তো নিশ্চয়ই কেউ না কেউ আসতো। তবে কি ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ভেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রান্তক চওড়া তামুকে। ক্রোধের পাহাড়ে ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এই মুহূর্তে ভস্ম করে দিবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সহানুভূতির ঠাঁই নেই এই নরখাদক জীবনে।
গলা হতে নির্গত কর্কশ ঘোঙানির শব্দে দুর্বল গলা উচ্চারণ করল এলিজাবেথ, কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভারের আঙ্গুল ঢুকিয়ে শব্দ করছিল। এলিজাবেথের কথা কর্ণপাত হলে এবার পূর্ণ দৃষ্টি দিল এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে। ঠোঁট বাঁকা করে হেসে বলল, পানিশমেন্ট দিতে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানিশমেন্ট কিসের? রিচার্ড আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বজ্রপাতের বিজলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষালীর শক্ত চিবুকে। গুরুগম্ভীর গলায় চেঁচিয়ে বলল, গত 3 রাত ধরে আমাকে ফাকিং মাথা ব্যথায় সাফার করানোর জন্য। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপ্টে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মুড়ে বসলো এলিজাবেথের সামনে, রুক্ষ খসখসে বুড়ো আঙ্গুল রাখলো এলিজাবেথের ঠোঁটে। ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের, নিজেকে শক্ত করে রাখে। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে এলিজাবেথের লাল রঙের রঞ্জিত ওষ্ঠপুটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার জন্য দিয়েছ নিশ্চয়ই, তবে আমার এখন একটু মুড নেই। আই হ্যাভ টু ফিক্সড দিস। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদগীরণ হলো অযাচিত ক্ষুব্ধতার তপ্ত শ্বাস। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভিতরে ঝড় তুলে দেয়। তীর তীর করে কাঁপতে থাকে গরম। ধনুকের মতো বাঁকানো শরীরে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করলো শ্রাবণের ধারা অঝরে মুখের ওপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফ্যাস্টেজের নিচে চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ ছেড়ে দিয়েছে। পানি সোজা এলিজাবেথের নাকের সরু ছিদ্র পথ দিয়ে ভেতরে যাচ্ছে। ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুয়ে মুছে যাচ্ছে। লিকুইড জেলের লিপস্টিক হওয়ায় অল্প সময়ের মধ্যেই উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই, এটা শিওর হয়ে রিচার্ড ছাড়ল এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাস্টের পাশের খালি জায়গাটা ঝুঁকে হাঁপাতে থাকে। শরীরের সম্ভাব্য শক্তি যেন কে শুষে নিয়েছে। নাকের ভেতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের ক্রোধ যেন আজ সংযম, বাধা মানবে না। ক্ষুব্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে। চুলের মুঠি ধরে টেনে সোজা করল। সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকরিয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। 2 হাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছুবেন না আমাকে, আমি অন্য কারোর স্ত্রী। রিচার্ড 2 কদম পিছিয়ে গেলেও আবার তেড়ে আসে না। স্থির হয়ে গাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নীরবতা দেখে এলিজাবেথ যেন আরও সাহস পেল। স্বরে দ্বিগুণ তেজ এনে ঝাঁঝালো স্বরে বলল, লাল শাড়িও পরেছি, বউ সেজেছি, তবে কারোর রক্ষিতা হয়ে নয়। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে, একদম ছুবেন না আমাকে। রিচার্ড আসামির মতো 2 হাত উপরে তুলে স্যারেন্ডার করে। কপাল কুঁচকে 2 ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে, সরি সরি সরি, ফাকিং সরি। শেষের 2টি বাক্য চিবিয়ে চিবিয়ে বলে আকস্মিক হামলা করে বসলো এলিজাবেথের ওপর। এলোমেলো শাড়ি ভাঁজভেদ করে উদয়মান বাঁকানো কোমর শক্ত হাতের বাঁধনে এঁটে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেলল। আক্রমণাত্মক লুকের ড্রাগন ট্যাটু খচিত হাতে চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এতই ধীর ছিল যে গালের নরম অংশ দাঁতের সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটল, ঘৃণিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরও রাগ বাড়ে রিচার্ডের, আরও শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভেতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাজা রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এই জন্য তোদের মেয়ে জাতকে আমি ঘৃণা করি। তোরা শুবি একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে, ছলনাময়ী জাত। এই যে তোর গলার এটা দেখছিস, এটা আমাকে বহন করে, আর কারোর এখতিয়ার নেই আমার ব্যবহৃত জিনিস ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড?
এত নোংরা নোংরা কথা শুনে গা ঘিনঘিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙে চোখের জল। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। মোচড়ামুচড়ির ফলে দুই শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমরে এলোমেলোভাবে বিচরণ করে। যুবথুবু করে কাঁপছে এলিজাবেথের গরণ। রিচার্ড ক্রন্দনরত আড়ষ্ট মেয়েটির কানের লতির কাছে ঝুঁকে পুরুষালী উইস্কি বয়সে বলল, স্টপ মুভিং। এভাবে নড়াচড়া করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। আমার মনে হয় বাথরুমের সিলিংগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে আলো পাথরে আঘাত করতে থাকে এলিজাবেথ। তুষ্ট হাসে রিচার্ড এলিজাবেথের বোকামো কর্মে। দূরে সরে আসলো। এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো। কালচে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছু করলাম না, এতেই অবস্থা। ছে। থেমে, তা তোমার প্রাণের স্বামী কোথায় ফাকিং ডার্ক রেড? তাকবীরের কথা মনে হতেই গতি হারায় হৃদয় স্পন্দন। খেয়ে হারিয়ে তড়িগড়ি করে ছুটে গেল এলিজাবেথ। বাধা দিল না রিচার্ড, না ফিরে দেখল। শূন্য দৃষ্টিতে জমে আছে ষড়যন্ত্রের পাহাড়। হো হো করে হাসতে থাকলো অযথা। বাইরের পরিবেশ এখনও গমগমে, বরঞ্চ মানুষের গিজগিজ আরও বেড়েছে। মদ খেয়ে টাল হয়ে আছে এক একজন। ছেলে মেয়ে সংমিশ্রণভাবে নাচানাচি করছে। একজনের শরীরে আরেকজনের ঢলে পড়ছে নাচের তালে তালে। এলিজাবেথ ছুটে গেল খোলা রুফটপে। দূর থেকে তাকবীরকে টেবিলের ওপর মাথা হেলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায়। শূন্যতা, হতাশা, অবিশ্বাস, দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভেতর গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে। শ্বাসরুদ্ধকর অবস্থায় এলিজাবেথের শরীর ছেড়ে দেয়। মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভে গেল। যে মানুষটা কিছু সময়ই তাকে সর্বত্র দিয়ে দিয়েছে। এলিজাবেথ ফাঁকা ডোকগিলের সামনে এগিয়ে যায়। তাকবীরের সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ কৃষ্ণ গহ্বরের দিকে তাকাতেই বুকের ছ্যাদ করে উঠল। কাপা কাপা হাত নিল নাকের কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ। টেবিলের ওপর জুসের গ্লাস, যেটা অর্ধেক খাওয়া হয়েছে। সময় লাগেন এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ। হোটেল স্টাফের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায়। ওকে ওর রুমে শুইয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায়। ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায়। থমকা হাওয়া বইছে। বাতাসে এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায়। কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্তভাবে উঠতে থাকে হাওয়ার তালে তালে। চাঁদের সেনাবাহিনী তারাগুলো আকাশে অনুপস্থিত থাকলেও চারপাশের বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে চুইয়ে আসা আলোতে জ্বলজ্বল করছে চারিপাশ। খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলোভাবে উঠতে থাকা শাড়ির আঁচল। 22 তলা বিল্ডিংয়ের ওপর পেছন থেকে ক্রন্দনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে। এলিজাবেথ শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণের ধারা। এই কান্নার কারণ এগুলো একান্তই ব্যক্তিগত, যা কেউ জানে না, কেউ না, সে আর সৃষ্টিকর্তা ছাড়া। খুব বেলা করেই ঘুম ভাঙে এলিজাবেথের। অলস ভঙ্গিতে নড়াচড়া করতে গেলেই শরীরে টনটনে ব্যথা হয়। অনুভূত হয় ডোক গিলতে পারছে না, খুব ব্যথা। মস্তিষ্ক সজাগ হতেই সকল কিছু মনে পড়ে এলিজাবেথের। তপ্ত শ্বাস ফেলে উঠে বসে। কিচেন থেকে শব্দ আসছে। কপালে শুকনো বাজ পড়ে এলিজাবেথের। স্লিপার পরে ব্যগ্র পায়ে রুম থেকে বের হয় এলিজাবেথ। রূপকথা, তুমি তো আমারই জীবনের চেয়েও আরো দামি। বাহ, খুব ভালো গান গাইতে পারেন তো আপনি। তাকবীর টোস্টারে টোস্ট দিয়ে পেছন ফিরে তাকায়। পরনে কিচেন অ্যাপ্রন। এলিজাবেথ ডাইনিং এরিয়ায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সস্নিগ্ধতা ফুটে উঠেছে মেয়েটার মুখে। ফোলা ফোলা ঠোঁট, মুখে আরও বেশি কিউট লাগছে। তাকবীর গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল। তারপর কাটিং নাইফ দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল, এই একটু আধটু আর কি। এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে এলো। উৎসুক হয়ে জানতে চাইল, সত্যি? যদি আমি কবি হতাম তবে দুনিয়াতে তুমি ছাড়া আর কোনো সৌন্দর্যের দাম থাকতো না।
যদি আমি শিল্পী হতাম তবে সকলের হিংসার পাত্রী হতে তুমি। এক কাল রাত অতিবাহিত হওয়ার পর সকাল সকালই এলিজাবেথের তনুমন পুলকিত হয়ে যায়। না লাজুক হেসে কিচেন স্পেসে পা রাখতেই তাকবীর থামিয়ে দিল। এই, একদম না। গাল ফুলিয়ে কোমরে দুহাত গুজে দাঁড়ায় এলিজাবেথ। অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি করি, আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত। এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? তাকবীর একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয়ে উত্তর দিল, প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করিনি, দ্বিতীয়ত খুব ইচ্ছে হলো তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে। আমি রান্না পারি তো, ভুলে যাও। তাকবীরের তাৎক্ষণিক জবাব। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে বলে ওঠে, একটু পর ডক্টর আসবে মাথা ড্রেসিং করানোর জন্য। টেবিলের ওপর দেখো নীল প্যাকেট, একটা মলম আছে, ওটা গলায় লাগিয়ে নাও, দাগ উঠে যাবে। ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি, গলার জড়তা চলে যাবে। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ। নির্নিমেষে তাকিয়ে থাকলো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গলা ধরে আসে রাতের কথা মনে হতে। অস্পষ্ট স্বরে আওড়া, আমি জানি, সব জানি। মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর। এলিজাবেথ এবার কেঁদেই দেয়। তাকবীর কিচেন অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ালো। হেসে নিদারুণ কোমল স্বরে বলল, তুমি না বললেও আমি সব কিছু বুঝতে পারি আলোকেশী। এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা, এই সব কিছুই আমি বুঝতে পারি। তবুও আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছে নিজের সবটা স্পষ্ট রাখো সব সময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে কখনো। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলে গেল। কণ্ঠ বুঝে এলো কান্নায় এলিজাবেথের। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, চলুন না, আমরা দূরে কোথাও চলে যাই। জানোয়ারটা পিছু পিছু এখানেও চলে এসেছে। তাকবীর টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল। পরপর স্মৃতিস্বরে বলল, কিছু হবে না আলোকেশী, আমি আছি তো। আর 4 দিন পর আমরা এখান থেকে চলে যাব, অনেক দূর। মানতে পারি না এলিজাবেথ। মন কু ডাকতে থাকে। চোখ বড় অসহায়তা নিয়ে বলল, সে মানুষ না, সাইকোপ্যাথ একটা। আমি সব সামলে নেব। যাও ফ্রেশ হয়ে নাও, একটু পরে চেকিং করবো আমরা। কান্নার তোর কমে আসে এলিজাবেথের। কপালে ভাঁজ পড়ল। কোথায় যাব? তাকবীর ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। অতঃপর বলল, নতুন হোটেলে উঠবো দূরে কোথাও। এখানে থাকাটা এখন রিস্ক। কিন্তু এইভাবে হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলোকে মস্তিষ্কের শব্দের খণ্ডিত অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানেও আবার আসলো কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কিসের শব্দ। হঠাৎ বোমা সতর্ক সংকেতের বার্তার সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তাকবীর এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছুটে। দরজার অভিমুখে যাওয়ার আগেই বুম। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। থ্যাংক ইউ।